সেটা আবার আরেকটা ট্রান্সমিশন লাইন আবার এটা যখন আমার কম্পিউটার ছিল না মানে তখন এগুলা এই অ্যানালাইসিস গুলা মোর ডিফিকাল্ট ছিল তখন গ্রাফিক্যাল একটা টুল ইউজ করা হতো এবং যে গ্রাফিক্যাল টুলটার মাধ্যমে এই সলিউশন গুলা খুব চমৎকার করা হয় এবং এটা এখনো খুবই এফিশিয়েন্ট একটা টেকনিক resistance and reactance plots on a polar diagram of which in which radius corresponds to magnitude of the angle and angle corresponds to phase of the এই সংখ্যাটা কি আপনি লিখেছিলেন দাদা লিখবি রাখা নো স্যার তাহলে একটু স্পিড চার্ট হেডিং দিয়ে এই সংখ্যাটা কনসিস্ট অফ স্পিড চার্ট কি যদি জিজ্ঞেস করেন আমাকে বলতে কনসিস্ট অফ লোকাস তো সঞ্চার পথ গ্লোবটা করে দাও ভাই রিঅ্যাক্টিভ প্লটস কালা গ্লোবটা করে দাও মানে পোলার ডায়াগ্রাম যদিও বলছে পোলার ডায়াগ্রাম কিন্তু এটা একটা পার্ট রেক্টাঙ্গুলার সিস্টেমও থাকে পোলার ডায়াগ্রাম ইন হুইচ রেডিয়াস পোলার ডায়াগ্রামে কি থাকে রেডিয়াস থাকে সেই রেডিয়াসটাই হচ্ছে corresponds to magnitude of the reflection coefficient and phase corresponds to phase of the reflection কেন রিফ্লেকশন কোএফিশিয়েন্টে তোমার রেডিয়াস হবে সেটা থিওরিতে আমরা আজকে পড়বো স্মিথ চার্টের ব্যাকগ্রাউন্ড কেমন করে মূল জিনিসগুলো সবই তোমরা জানো কিন্তু সেগুলোকে একটা চার্টের আকারে আনার জন্য কিছু অ্যানালাইসিস করেছি গ্রাফিক্যাল ইউজ করা হয়েছে চার্টটার মধ্যে যে রেডিয়াসটা থাকে সেটাই হচ্ছে রিফ্লেকশন আর স্মিথ চার্টের ভিতরে কি থাকে কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট রিঅ্যাকট্যান্স প্লটস আসলে এই প্লটসটা আসলে সার্কেলস কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স সার্কেল দেখা যায় কিছু সার্কেল থাকে যারা কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স সার্কেল কিছু সার্কেল থাকে যারা কনস্ট্যান্ট রিঅ্যাকট্যান্স সার্কেল এই পর্যন্ত লেখো রিফ্লেকশন কোএফিশিয়েন্টের দুটো অংশ আছে একটা হচ্ছে ম্যাগনিটিউড অফ রিফ্লেকশন আর হচ্ছে অ্যাঙ্গেল ফেজ অফ দ্য রিফ্লেকশন এই পর্যন্ত লেখা গেছে ম্যাগনিটিউডের দুইটা পার্টটা আরেকবার একটু বললে হবে হচ্ছে প্লটস অন এ পোলার ডায়াগ্রাম হয়ে গেল আগে পোলার ডায়াগ্রামটা একটা পোলার ডায়াগ্রাম মানে পোলার কোঅর্ডিনেট সিস্টেমের মতো in which polar coordinate system radius থাকে এখানে রেডিয়াস বানানটা ভুল আছে রেডিয়াস corresponds to magnitude of rho angle corresponds to phase of the rho but now reflection coefficient
বোঝা গেছে? জি স্যার। এখন একটু কষ্ট করে বাম দিকের ছবিটা একটু আঁকো, আমি তোমাদের ব্যাখ্যা করছি। এখানে বলছে না যে কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স প্লট, কনস্ট্যান্ট রিঅ্যাকট্যান্স আচ্ছা প্লট। স্যার, আমরা র্যামোর পিডিএফটা দেখতেছি, এজন্য মেবি সমস্যা হচ্ছে। এটা তো র্যামোর পিডিএফ না, এটা পাওয়ার পয়েন্ট দেখাচ্ছে। জি স্যার, ওটা ওটা দেখতেছি না, ওই জন্য ও তাহলে দেখতেছ না তো বলবা তো, আমি স্যার আমরা মনে করছি বই থেকে কোথাও, এই জন্য বই খুঁজতেছিলাম র্যামোর পিডিএফে। হ্যাঁ বলবা না, প্রবলেমটা সাথে সাথে বলবো। এখন দেখা যায়? জি স্যার, এখন দেখা যাচ্ছে। সরি, একটা শেয়ার থেকে আরেকটা শেয়ারে গেলে তাহলে স্মিথ চার্ট, এটা একটা সংজ্ঞা দেখাচ্ছি। স্মিথ চার্ট consists of loci of constant resistance and reactance plots on a polar diagram in which radius বানান ভুল আছে, radius হবে corresponds to magnitude of reflection coefficient and angle corresponds to phase of the reflection coefficient। এই পর্যন্ত লেখো। আমি রোল কলটা শুরু করে দিই। রোল নাম্বার 1 তাসবির জাহান প্রান্ত। কেউ জানো কোথায়? তারপরেরটা হলো 0.51, আস্তে আস্তে বাড়ছে, বাড়তে বাড়তে এদিকে বেশি হবে। আর আরেকটা বলছে কনস্ট্যান্ট রিঅ্যাকট্যান্স প্লটস। কনস্ট্যান্ট রিঅ্যাকট্যান্স প্লটস গুলো কনস্ট্যান্ট রিঅ্যাকট্যান্স সার্কেলস, কিন্তু সেই সার্কেলের একটা অংশ আমরা দেখতে পাই। এখানে একটা দেখা যাচ্ছে x is equal to 2 সার্কেল। রিঅ্যাকট্যান্স মানে কি x না, আর রেজিস্ট্যান্স মানে r। তো রেজিস্ট্যান্স সার্কেল গুলো হচ্ছে r is equal to 0, 0.2, 0.5, আর কনস্ট্যান্ট রিঅ্যাকট্যান্স সার্কেলস গুলো হচ্ছে 2, 1। এই হরিজন্টাল লাইনটা হলো 0 সার্কেল, x is equal to 0 সার্কেল। x is equal to 0 সার্কেল কিন্তু একটা স্ট্রেট লাইন দেখাচ্ছে, কারণ এর সেন্টারটা হচ্ছে অসীম।
দরকার নাই, মনে করো 0 আঁকলা, 1 আঁকলা, 0.5 আঁকলা, 2 আঁকলা, মনে করো 0.5 আঁকলা, 1 আঁকলা, 2 আঁকতে বলছি, জাস্ট একটা টান এভাবে দিয়ে একটা টান দিয়ে দিবো। হয়েছে না? জি স্যার। তাহলে পরের স্লাইডে আচ্ছা, কম্পোনেন্টস তো আমরা ওই সংজ্ঞার মধ্যে বলে দিচ্ছি, তাই না? তাহলে এখানে এগুলো আলাদা করে মুখস্থ করার দরকার নেই, এটা দরকার নেই। তাহলে আমরা এখন আচ্ছা একটু দেখে নাও, সলিউশনস অফ মাইক্রো প্রবলেমস ইউজিং স্মিথ চার্ট, হেডিংটা দাও আর এখানে 4-5টা পয়েন্ট লিখো। স্মিথ চার্ট দিয়ে কি কি ব্যবহার সেটা এখানে বলা আছে। প্রথমে হচ্ছে 1 নম্বরটা হচ্ছে কমপ্লেক্স ইম্পিডেন্স অন স্মিথ চার্ট। ঠিক আছে, আমাদের মাইক্রো সিস্টেমের যে ইম্পিডেন্স থাকে বিভিন্ন ডিভাইসের, অ্যান্টেনা, লোডের, সেগুলো কমপ্লেক্স, রিয়েল পার্ট, ইমাজিনারি পার্ট, তো সেগুলোকে প্লট করা যায় স্মিথ চার্ট দিয়ে। তারপর আমরা ভিএসডব্লিউআর দেখাইছিলাম, ভি ম্যাক্স ভি মিনি রেশিও, সেটাও স্মিথ চার্টে করা যায়। ফাইনাল এখানে যেমন ইম্পিডেন্স মেজার করা যায়, তেমন অ্যাডমিটেন্স মেজার করা যায়। ইম্পিডেন্স হচ্ছে জেড, অ্যাডমিটেন্স হচ্ছে ওয়াই। তারপর ইনপুট ইম্পিডেন্স ট্রান্সমিশন লাইন, এটা বের করা যায়। এই 4টা পয়েন্টই লেখো, বাকিগুলা আস্তে আস্তে আসবে। আপাতত 4টা পয়েন্ট লিখে নাও, 1 2 3 4। একটা হলো ইম্পিডেন্স, একটা অ্যাডমিটেন্স, একটা ভিএসডব্লিউআর আর ইনপুট ইম্পিডেন্স। এই কটা লেখা। রোল 60 কি আসছো? 97 ইয়েস স্যার, 97 আছে স্যার। 131 160 তারপরে মোস্তফা মুহসিন, বায়েজিদ গোস্তামি, আহমেদ মাজহার, স্যার আহমেদ মঞ্জুরুল স্যার। জি স্যার। কি সমস্যা হয়েছিল আগেতে? স্যার গতকালকে ছিলাম তো স্যার, লাস্ট ক্লাসে ছিলাম স্যার। নেট নিয়ে কোনো সমস্যা ছিল? না স্যার, আমার সমস্যা ছিল না স্যার। তারপর 79 ইন্দ্রজিৎ, ফাহাদ, জুবায়ের, ইমামুল। আচ্ছা, এই 4টা পয়েন্ট লিখছো সবাই? 1 2 3 4। ইয়েস স্যার। আমরা চলে যাই ইয়েতে, র্যামোর বইতে। দেখা যাচ্ছে? ইয়েস স্যার। র্যামোর বইয়ের আমরা 32 পৃষ্ঠায় যাবো, সরি 232 পৃষ্ঠা। এখানে দেখো, গত ক্লাসে আমরা এই ইকুয়েশনটা লিখছিলাম। এই ইকুয়েশনটা আরেকবার লেখো। Zi is equal to Z0, ZL cos beta L,
জে জেড নট সাইন বিটা এল জেড নট কস বিটা এল। ওই ইকুয়েশনটার নাম্বার গতকাল ক্লাসে দিয়েছিলাম 30, মনে আছে? স্যার 30-এরই দুটো ফর্ম এখানে লেখছে। 23-এর একটা ফর্ম হচ্ছে জেড আই, ওটাকে তাহলে লেখো 31, আর একটা ফর্ম হচ্ছে উল্টা করলে ওয়াই আই, সেটাও লেখো 32। তিনটা ইকুয়েশনই লেখো, ফার্স্টে 30, 31, 32, তিনটা ইকুয়েশন লেখো। দেন স্যার 31 32 অন্য আরো দুটো ইকুয়েশন দেওয়া আছে। নাম্বার অন্যরকম। জি স্যার, কি নাম্বার? মানে না আর অন্য দুটো ইকুয়েশন 31 32 দিয়েছে, স্পেশাল কেস অফ লস। আচ্ছা আচ্ছা, তাহলে এটা দাও 30-এর এ আর 30-এর বি দাও, একই ঠিকানা। এটা হচ্ছে 30, এটা 30-এর এ, এটা 30-এর বি। আর এই যে তিনটা ইকুয়েশন লিখছো, এর উপরে একটা হেডিং দাও, থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ স্মিথ চার্ট। থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ স্মিথ চার্ট, এটা হেডিং দাও, তারপর এই তিনটা ইকুয়েশন লেখো। রেকর্ড হচ্ছে তো না? দেখো থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ স্মিথ চার্ট বলে 30 নাম্বার ইকুয়েশন, 30-এর এ, 30-এর বি। হেডিংটা হচ্ছে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ স্মিথ চার্ট। তারপর প্রথমে লেখো 30 জেড-আই এর ইকুয়েশনটা, তারপর 30-এর এ জেড-আই এর ইকুয়েশন, কিন্তু যেখানে তোমার রো আছে, 30-এর মধ্যে রো নাই, 30-এর এ তে রো আছে। আর 30-এর বি তে আমরা জেড-আই কে ইনভার্স করে ওয়াই-আই করছি, অ্যাডমিটেন্স। হয়েছে লেখা? তাহলে আমরা এখন আবার স্টক শেয়ার বোর্ডে যাব। এখন এই ছবিটা আঁকো। প্রথম কাজ হচ্ছে ড্র দিস পিকচার।
ছবিটা আঁকা হয়েছে? এটা ইউজুয়ালি ডেইলি যে ডিসকাশনটা করছি ট্রান্সমিশন লাইন সেটি সেই ছবিতে মূল এখানে মাইক্রোওয়েভ সিগন্যাল যাত্রা শুরু করছে। এই সাইডটা কেন বলবো, সরি এই সাইডটা কেন বলবো যে জেনারেটর সাইড, মাইক্রোওয়েভ সিগন্যাল যেখান থেকে যাত্রা শুরু করছে। আর এইদিকে হচ্ছে লোড, এবং গতকালকে এর আগে আমরা অঙ্ক করছি যে লোডটাকে জেডএল ধরে ট্রান্সমিশন লাইনটাকে ধরা হচ্ছে ইম্পিডেন্স জেড নট, এবং একদম প্রথমে আমরা বলছিলাম যে ট্রান্সমিশন লাইনটাকে ছোট ছোট সেগমেন্টে ভাগ করে পার ইউনিট লেন্থে রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স এগুলো ধরে আমরা জেড নটটা বের করি। তারপর আমরা একটা অ্যাপ্রক্সিমেশনে যাই, সেটা হচ্ছে লসলেস, এবং লসলেসের অ্যাপ্রক্সিমেশনে যখন যাই তখন রেজিস্টিভ টার্মগুলো বাদ যায়, তখন আর ইকুয়াল টু 0 ধরা হয়, জিরো ধরা হয়, এবং তার ফলে অ্যাটেনিউশনটাও 0 ধরা হয়। তার ফলে গামার ভ্যালু প্রপাগেশন কনস্ট্যান্ট হয়ে যায় জে বিটা। এই জিনিসগুলো সবগুলো আমরা লসলেসের জন্য অলরেডি ডিরাইভ করেছি, বের করেছি। এই ক্ষেত্রে যদি ধরা হয় তখন এখানে এই আরেকটা ইম্পিডেন্স এখানে ধরা হচ্ছে জেডআই, এটা হচ্ছে একদম শুরুতে সোর্সের যেখানে ওইখানকার ইম্পিডেন্সটাকে জেডআই ধরা হচ্ছে। এখন এই জেডআইটা অন্য জায়গাও হতে পারে, ডিপেন্ডস অন মাঝখানে কোনো জায়গায়। আর এখানে আরেকটা জেড আছে, এই জেড আর ওই জেড কিন্তু আলাদা, ওটাকে মনে করো ক্যাপিটাল জেড আর ছোটগুলো হচ্ছে স্মল জেড। এটা হচ্ছে কোঅর্ডিনেটস। একটা কোঅর্ডিনেট হচ্ছে জেড উপর ভিত্তি করে আমরা গত ক্লাসে 30 নাম্বার ইকুয়েশন ডিরাইভ করছিলাম, এবং আজকে প্রথম একটু আগে লিখছো। এটা তোমরা যেহেতু লিখে ফেলেছো অলরেডি, তাহলে এটা লেখার দরকার নেই, জাস্ট দেখো। এই ইকুয়েশনে জেডআই আছে, জেড নট আছে, জেডএল আছে, কস বিটাল আছে, এবং এই সমস্ত সাইন বিটাল জেড। এই ইকুয়েশনটাকে আমরা এখন এই আরেকটা ফরম্যাটে লিখতে পারি, সেটা হচ্ছে 30 এর এ ফর্ম। 30 এর এ ফর্মটা একটু আগে তোমরা লিখছো, কাজে এখন লেখার দরকার নেই। 30 এর এ আর 30 কিভাবে আসে, এখানে দুটো হেল্প লাগে, মানে হেল্প ইকুয়েশন হিসেবে এই দুটো ইকুয়েশন আমরা কাটাতে পারি। একটা হচ্ছে রো ইজ ইকুয়াল টু জেডএল মাইনাস জেড নট, আরেকটা হচ্ছে ই টু দি পাওয়ার জে বিটাল মাইনাস জে বিটাল বাই 2 ইজ ইকুয়াল টু কস বিটাল, অথবা আরেকটা আছে যে জে দিয়ে যদি থাকে মাইনাস হয় তাহলে সাইন বিটাল। তাহলে এই দুটো ইকুয়েশন যদি আমরা ইউজ করি, হেল্প বাই ইউজিং এই ইকুয়েশন দুটো একটু লেখো। একটু আগে তো তোমার 30 লিখছো, 30 এর এ লিখছো, 30 এর বি লিখছো, তার সাথে এই দুটো ইকুয়েশন লাগবে ইউজিং রো ইজ ইকুয়াল টু জেডএল মাইনাস জেড নট, জেডএল প্লাস জেড নট, আর কস বিটাল মানে, তাহলে আমরা কস বিটালের জায়গায় এটা বসাতে পারি। সাইন বিটালও সিমিলারলি আরেকটা ইকুয়েশন বসাতে পারি। বসালে তার মধ্যে যে ফর্মটা আসবে সেই ফর্মে জেডএল জেড নট সবাই থাকবে, এবং সেখানে জেডএল জেড নট গুলাকে এক জায়গায় নিয়ে রো ফর্মে আনা হবে। ঠিক আছে, এই জিনিসটা তোমরা একটু ডিরাইভ করো, দেখবে যে 30 থেকে 30 এর এ পারছো কিনা। যদি না পেরে থাকো আগামী ক্লাসে জিজ্ঞেস করো, তাহলে বলবো। তাও মনে হয় 30 থেকে 30 এর তোমরা যেতে পারবা। কারণ হেল্প হচ্ছে তুমি কস বিটাল এর জায়গায় এইটা বসাবো, আর জেডএল জেড নট এর তো ছিলই, ওরা থাকাতে জে গুলাকে একত্র করবা, আবার ই টু দি পাওয়ার জে বিটা গুলাকে একত্রিত করবা, তাহলে দেখবা যে জেডএল শুধু থাকছে একটা জায়গায়, টুয়াইস জেডএল হয়তো থাকছে, আরেকটা জায়গায় হয়তো টুয়াইস জেড নট থাকছে। তো নিচেও তাই 2 2 2 সব কাটাকাটি চলে যাবে, তাহলে cos বিটাল চলে আসবে, sin বিটাল চলে আসবে, এবং sin বিটালের ফর্মুলায় j থাকে, হ্যাঁ তাহলে j সহ সেটা আসবে। আচ্ছা, তো এই ধরনের ইকুয়েশন আসলে তখন এই ফর্মে আমরা একটা ইকুয়েশন পাবো। এই ইকুয়েশনটা হচ্ছে e টু দি পাওয়ার j বিটাল প্লাস রো e টু দি পাওয়ার মাইনাস j বিটাল। এই ইকুয়েশনটাকে আমরা যদি এটা আসলে অ্যারোটা দুই দিকেই দেওয়া যায়, অ্যারোটা যদি এদিকে দেই, তাহলে জেড আই কে যদি জেড নট দিয়ে ভাগ করি, তাহলে
এই ইকুয়েশনটাকে পাবো। এটা কি গত ক্লাসে লেখা হয়েছিল এই ইকুয়েশনটা নাম্বার দেওয়া হয়েছিল? না স্যার। তাহলে এটা আজকে লেখো সি। এটা সিগনিফিকেন্স কি? এটার সিগনিফিকেন্স হচ্ছে যে তুমি যে জেড আই লিখলা আর জেড নট লিখলে দুটোকে ভাগ করছো, ভাগ করলে দুজনই তো জেড, তাহলে তাদের ভাগফল মনে করো জেড নট এর মধ্যে যদি রিয়েল এবং ইমাজিনারি পার্ট থাকে, জেড আই এর মধ্যেও রিয়েল এবং ইমাজিনারি পার্ট থাকে, তাহলে একটা একটা ভাগ করলে যে জিনিসটা পাবো সেটার মধ্যে রিয়েল পার্ট থাকবে, ইমাজিনারি পার্ট। রিয়েল পার্টটাকে আমরা বলছি আর, ইমাজিনারি পার্টটাকে বলছি এক্স। ঠিক আছে, এটা গেল একটা ইকুয়েশন। এখন এই 30 এর সি লেখা হয়েছে সবার? তাহলে আমরা আবার র্যাম অফ দিলাম। র্যাম বইতে এখন এতক্ষণ ছিল আমরা 5.7 এ, এখন চলে যাব 5.9 এ। 5.9 এ দেখো একটু আগে যেটা লিখলাম r প্লাস jx, সেটার জায়গায় লিখছে জিটা এল। তাহলে একটু আগে যেটা 30 এর সি লিখছো সেটার পাশে আরেকটা ইকুয়াল টু দাও, দিয়ে জিটা এল টা দাও। দেখেছো জিটা এল? বুঝছে 30 এর সি পুরোটা কমপ্লিট হয়েছে? Yes, sir. আচ্ছা, তাহলে 30 এর ডি তে একটা অ্যাপ্রক্সিমেটলি দেখো যে w is equal to u plus jb is equal to rho e to the power minus j beta plus, এটাকে বলো 30 এর d। Let us consider that w is equal to u plus jb is equal to rho e to the power minus j beta twice j beta। এটা হচ্ছে কি 30 এর d। ফিনিশড? জি স্যার। আবার আমি বোর্ডে যাব। বোর্ডে এখন আমরা 30 এর এ যেটা সেটা নিয়ে কাজ করব। এই অংশটাকে আমরা এখন ডিলিট করে দিতে পারি। বোর্ড খালি করতে হবে, পুরোটা খালি করা যাবে। তাহলে আবার ড্রতে চলে যাই। এই ইকুয়েশনের মধ্যে তুমি যদি e টু দি পাওয়ার j বিটা l কমন নাও, এখানেও e টু দি পাওয়ার j বিটা l কমন নিবা, তাহলে কি হবে? এখানে 1 হয়ে যাবে। তাহলে আমরা zi টাকে বলতে পারি z নট, বা এভাবে না বলে zi বাই z নট বলতে পারি। এটাকে আমরা আবার ডিলিট করে দিই, ড্রতে যাই। আচ্ছা, তাহলে এখানে কি হবে? e টু দি পাওয়ার j বিটা l কমন নিই, তাহলে হয়ে যাবে 1 হয়ে যাবে। আর এখানে প্লাস হবে, এখানে কত আসবে? রো কত আসবে? রো e টু দি পাওয়ার কত হবে? e টু দি পাওয়ার j বিটা l কমন নিলে এখান থেকে e টু দি পাওয়ার j বিটা l কি হবে? মানে যোগ হবে স্যার, মাইনাস 2 j বিটা। রাইট, ভেরি গুড। মাইনাস 2 j বিটা l। আর নিচেরটা কি হবে? 1 মাইনাস হয়ে যাবে, এটা আবার
minus rho dot minus twice j theta l. এটার নাম্বার কোয়েশ্চন 30 এ কি? ঠিক আছে, এইটা লাগতেছে না, কাজে এইটাকে আমরা এখন ডিলিট করতে পারি। তোমরা 30 এ কি লিখতে লিখতে আচ্ছা, এখন একটু আগে যে র্যামোর বই থেকে লাস্ট যেটা লিখলাম 30 এর ডি ছিল মনে হয় না, সেখানে জি স্যার। রো ই টু দি পাওয়ার জে বিটাল কিভাবে রিপ্লেস করছি? ডাব্লিউ দিয়ে না? জি স্যার, ডাব্লিউ। ডাব্লিউ দিয়ে, ডাব্লিউ কে আবার কি বলছি? ইউ প্লাস আইভি জি স্যার, টু প্লাস জেবি। রাইট। তাহলে এখানে তুমি চিন্তা করে দেখো, এই যে রো ই টু দি পাওয়ার জে বিটাল হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স এরিয়া টার্ম। আবার তুমি এটাকে রিপ্লেস করছো ডাব্লিউ দিয়ে, দ্যাট ইজ অলসো এ কমপ্লেক্স। তাহলে এটা হচ্ছে পোলার ফর্মে আছে, এটাকে আমি রেক্টাঙ্গুলার ফর্মে নেওয়া যাবে। তাহলে আমরা সরি এই ফর্মটাকে একটু মডিফাই করি, যে zi মাইনাস z নট ইকুয়াল টু, ওইটার জায়গায় আমরা বলতে পারি 1 প্লাস w বলতে পারি, w বলিনি, মনে থাকবে 1 মাইনাস w, তারপরে এটার মান বসাই দিই। w এর মান হচ্ছে u প্লাস iv, jv তোমরা যেটাই বলো, নিচে হবে 1 মাইনাস u মাইনাস iv। আচ্ছা, তাহলে আমি এখন এই ফাঁকে এটা একটু ডিলিট করে আসি। ঠিক আছে, তো এখানে zi মাইনাস z নট কে আমরা একটু আগে কি নাম দিছিলাম? জিটা এল বলছিলাম না, এরকম একটা নাম দিছিলাম, সেটার মান কি বলা হয়েছিল? r প্লাস jx জিটা এল এর মান r প্লাস jx বলছিল, এটা মনে আছে? পাইছো? ইয়েস স্যার। তাহলে সবগুলোকে একত্রিত করলে আমরা এরকম একটা ইকুয়েশন পাই, সেটা নাম্বার 30 এর f দিতে পারো। তাহলে এই জায়গাটা মনে এখন ডিলিট করার সময় হচ্ছে। টিকটাও ডিলিট করে দিই। সেটা হচ্ছে তারপরে তোমাদের নেক্সট দিনের কাজ। r প্লাস jx নিচে হবে রিয়েল পার্টটা থাকবে 1 মাইনাস u মাইনাস ib, এর সাথে যদি নিচে শুধু রিয়েল রাখতে চাই কি হবে? 1 মাইনাস u
প্লাস আইবি করতে হবে, তাই না? তাহলে কি হবে, এটা যদি এ ধরো এ স্কোয়ার এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আই স্কোয়ার হয়ে যাবে, তাহলে আইটা আর থাকবে না, নিচেরটা রিয়েল হয়ে যাবে। তাহলে উপরে কি হবে, 1 প্লাস ইউ প্লাস আইবি, এই জিনিসটা দ্বিগুণ হবে, 1 মাইনাস ইউ প্লাস আইবি, গামা মতো লাগছে, বি 30-এর এফ কে মডিফাই করছে, করলে নিচে আমি বলে দিই কি হবে, 1 মাইনাস ইউ হোল স্কোয়ার, আর মাইনাস হবে আই স্কোয়ার বি স্কোয়ার হয়ে যাবে, আর উপরে তুমি রিয়েল পার্ট গুলোকে আলাদা, উপরে আসবে 1 মাইনাস ইউ স্কোয়ার, আর এখানে আই আর তাহলে আই স্কোয়ার হয়ে যাবে, তার মানে আই স্কোয়ার বি স্কোয়ার, তার মানে সেটা হবে মাইনাস বি স্কোয়ার, আর রিয়েল পার্ট গুলোকে আলাদা, ইমাজিনারি পার্ট গুলোকে আলাদা, এখানে আই কমন নেওয়া যায়, আই কমন নিলে এখানে আসবে 1 মাইনাস ইউ, আর এখানেও আই বি কমন নাও, তাহলে 1 প্লাস ইউ, 1 প্লাস ইউ ইন্টু আইবি 1 মাইনাস ইউ স্কয়ার, আইবিকে 1 মাইনাস স্কয়ার, এই দুটাকে গুণ দিছি, দিলে এম প্লাস বি এম মাইনাস বি করে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর এটা বি স্কয়ার। তাহলে তুমি বাম দিকে দেখো আর আছে রিয়েল, আর ইমাজিনারি আছে জেএক্স, তাহলে আর সাথে এই রিয়েল পার্টটাকে ইকুয়েট করবে, আর এক্স এর সাথে এই ইমাজিনারি পার্টটাকে ইকুয়েট করবে, তাহলে দুটো সার্কেল আসে, ওটাই তোমার স্পিড চার্টের সার্কেল। আর ইকুয়েট করে যে সার্কেলটা পাবো সেটা হচ্ছে কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স সার্কেল, আর এক্স ইকুয়েট করে যে সার্কেলটা পাবো সেটা হচ্ছে কনস্ট্যান্ট রিঅ্যাকট্যান্স সার্কেল। আমরা নেক্সট ক্লাসে ওখান থেকে শুরু করব। তাহলে এই